ভাই, মেজাজটা খুব খারাপ, গালাগালি করতে ইচ্ছা করছে। মুশকিলটা হচ্ছে বয়স হয়ে গিয়েছে এবং আমরা আসলে ঠিক গালাগালি করার লোক না। তারপরে যেহেতু গালাগালি করতে ইচ্ছে হচ্ছে, আজকাল যারা গালাগালি করে তাদের কারো একজনের গালি শুনে আসি। যারা টেলিভিশনে দেখছেন বা একটু ভলিউম বাড়িয়ে দিয়ে শুনছেন, তারা একটু ভলিউমটা কমিয়ে ফেলুন এবং বাকিরা কানে হেডফোন দিয়ে দেন, তাহলে সাউন্ড ভালো পাবেন। লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে, এখন 8:30 বাজে। আমি যদি এখন না বেরোই তাহলে আমি এক্সাম দিতে পারবো না, কথা আমার কাছে অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগে। আর আজকে কতক্ষণ লাগবে আই ডোন্ট নো। আমি এমন একটা বালের দেশে জন্মাইছি তো, আর এমন একটা বালের শিক্ষামন্ত্রী হয়েছে এবার, মানে আই সোয়ার টু গড আই ইউজ টু রেসপেক্ট হিম আ লট, বাট আই ডোন্ট এনিমোর। দিস গাই ইজ প্লেইং উইথ আওয়ার লাইফ। লাইক 12.5 লক্ষ স্টুডেন্ট, হি ইজ জাস্ট ফাকিং জোকিং অ্যারাউন্ড। দেখ তোর বালের বৃষ্টি, তুই যা, তুই বেরো তো এই রুম থেকে। তোর এসি রুমে তোর দামি দামি গাড়ি থেকে বেরো, হেলিকপ্টার থেকে বেরো, তারপর দেখ আমাদের সাথে কি হইতেছে। আমার অবস্থা এই জেনজি ছাত্রীটির মতো আর কি। আমিও খুব রেসপেক্ট করতাম মিলন ভাইকে, এখনো করি, আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে কি দুঃখে, কি কারণে এই বন্যার মধ্যে কোমর পানি গলা পানিতে মানে 7 তাক দিয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে এইচএসসি পরীক্ষা দিতে হবে। আমি জানি না তারেক রহমান এবং তারেক রহমানের শুভার্থী যারা আছেন তারা বুঝতেছেন পারছেন কিনা মা, যে তাদের যে শিক্ষামন্ত্রী আছেন এহসানুল হক মিলন খুবই ভালো লোক, খুবই ডেডিকেটেড লোক, কিন্তু ডেট এক্সপায়ার্ড মাল, যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তার পক্ষে এখন আর আসলে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কাজকর্ম করার মতো অবস্থা ওনার আর নাই। এবং সেটা যে নাই এর একটা মানে বিভিন্ন ধরনের প্রমাণ প্রতিদিন তিনি দিয়ে যাচ্ছে। এর মধ্যে হচ্ছে যে এই এইচএসসি পরীক্ষার সময় এই যে সারা বাংলাদেশ ভেসে যাচ্ছে, দেশের বিশাল একটা অংশ বন্যা কবলিত, এবং বাকি সব জায়গায় যেগুলোতে বন্যা নেই, বড় বড় শহরগুলোতে রাস্তাঘাটে পানি, কোমর পানি গলা পানি পর্যন্ত হয়ে বসে আছে। কিন্তু তাকে এইচএসসি পরীক্ষা নিতেই হবে। কেন নিতে হবে এটা নিয়ে তারা একটা প্রেস নোট দিয়েছে। আমি সেই প্রেস নোট পড়ি নাই, সরকারি প্রেস নোট পড়ার মতো আসলে রুচি হয় না, বাট পত্রিকা থেকে যেটা দেখলাম 2-3টা কথা, এর মধ্যে হচ্ছে যদি এই পরীক্ষা এই থামিয়ে দেওয়া হয়, ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হবে, ভবিষ্যতে তাদের এটা হবে ওইটা হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে দেরি হয়ে যাবে। কে ঘোড়ার ডিমের বিশ্ববিদ্যালয় আমাদের সেগুলোর ভর্তি পরীক্ষা, এবং সেখানে আবার দেরি হয়ে যাচ্ছে। মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তির অবস্থাটা কি সেটাও আমি আপনাদেরকে একটু যদি দেখাই আর কি। আমার একজন খুব প্রিয় মানুষ আছেন, খুবই 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 প্রিয়। তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ। তিনি একজন ছাত্রনেতা, তিনি একজন সংসদ সদস্য, এবং তিনি কোন সাবজেক্টে পড়েন আপনারা জানেন নাকি? তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে একটা সাবজেক্ট পড়তেন, সেটা আবার ইংরেজি সাহিত্য না, কিন্তু সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যাট দ্য ইনস্টিটিউট অফ কি যেন আছে, এটা হচ্ছে তাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি অফ ঢাকা। মানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়েন। আসুন বিশ্ববিদ্যালয় তাকে 3 বছরে কি ইংরেজি শিখিয়েছে সেটাও একটু দেখে আসি। It's my security concern where I live, and it's my security question by how I go. তো এই হইলো আর কি আমাদের শিক্ষার অবস্থা। মানে হান্নান মাসুদের ইংরেজি শুনে আমাদের যে শিক্ষকরা আছেন, মানে ওই ডিপার্টমেন্টের যে শিক্ষকরা আছেন, তাদের যদি মিনিমাম লাজ লজ্জা বোধ থাকতো তাহলে তারা চাকরি ছেড়ে বাংলাদেশ ছেড়ে হিমালয়ের গর্তে বা গুহায় গিয়ে বসে ধ্যান করতে শুরু করে দিতেন যে ভাই কি বানাইলাম, কি হইলো। এবং আমরা যে এখানে পড়ালেখা করিয়েছি লোকজনরা, এটা যেন তোমরা আর কাউরে বইলো না। এটার জন্য দরকার হলে তোমাদের কাছে আমরা কিছু টাকা পয়সা দিই, তোমরা খবরদার বইলো না যে তোমরা আমার ছাত্র। এই হচ্ছে মানে একটা সিস্টেমের যে শিক্ষার যে অবস্থা আর কি আমাদের দেশে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে এইচএসসিতে এই ভরা বর্ষায় ভরা এর মধ্যে নিতে হবে। আমি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে বলতে চাই যে আপনি দয়া করে আমাদের এই যে ছাত্রছাত্রীদের সমস্যাগুলোর কথা চিন্তা করেন। শুধুমাত্র গোয়ার্তুমি করলে তো হবে না, এবং এটা শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের সমস্যা তা কিন্তু না, এটার সাথে গোটা পরিবার জড়িয়ে থাকে। ধরেন আমার মেয়ে যদি আজকে পরীক্ষা দিতে যেত, বা আমার বোন যদি পরীক্ষা দিতে যেত, ভাই যেত, তাহলে সকাল থেকে দেখা যেত যে সারা পরিবার একটা টেনশনে উত্তেজনা। সকলের তো ভাই আর 4 হুইল ড্রাইভ পাজেরো গাড়ি নাই, তাই না? তো সকালে উঠে এই বর্ষার মধ্যে এই গলির মধ্যে রিক্সা ঢুকবে না, সিএনজি ঢুকবে না, কি করব না করব, এবং কোমর পানিতে ভিজে একটা ছেলে বা মেয়ে যখন পরীক্ষার হলে যাচ্ছে তার এতটুকু পর্যন্ত স্বেচ্ছাতা নোংরা পানিতে, তার কাছ থেকে আপনি পরীক্ষা আশা করেন। এই ধরনের অমানবিকতা, এই ধরনের গোয়ার্তুমি, এই ধরনের বেকুবি, এই ধরনের স্টুপিডিটি
এটার কোনো মানে হয় না। আপনারা যে কড়াকড়ির ভাব দেখাচ্ছেন, আই এগ্রি উইথ দিস ওয়ান। লেখাপড়া কড়াকড়ি করতে হবে, লেখাপড়া আহ্লাদের কিছু নাই। লেখাপড়ার সর্বশেষ আহ্লাদ আমরা দেখেছি জাতির মুক্তি ত্রাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এসে বলছে এইচএসসি পরীক্ষায় দেওয়ার দরকার নাই, যা অটো পাস। তো উনি অটো পাস করে দিচ্ছে, 2-3টা কলেজের কিছু লোকজন গিয়ে সচিবালয়ে দমকাদমকি করেছে, এবং তখন তো তাই হতো, সেটা হয়েছে। কিন্তু এই তুলনায় আপনার এইচএসসি পরীক্ষা নেন, কিন্তু এর মানে এই না যে একেবারে মানুষকে বিপদে আপদের মধ্যে ফেলে করতে হবে। বরঞ্চ আমাদের এই ছাত্রছাত্রীদের কিভাবে সুবিধা করে দেওয়া যায় এই জিনিসগুলো ভাবা উচিত। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি পরীক্ষা হয়, আদৌ এই ভর্তি পরীক্ষার প্রয়োজন আছে কিনা এটা নিয়ে এখন সিরিয়াসলি দেখার বিষয়। পাশ্চাত্য দেশগুলোতে আমরা তো দেখতে পাচ্ছি এখানে প্রেডিক্টেড গ্রেড, মানে কলেজ বলে দিচ্ছে যে ফার্স্ট ডিভিশন পাবে, সেকেন্ড, মানে তাদের তো আর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন নাই, যেটাই হোক এই স্কোর পাবেন, এইটার উপরে তারা কিন্তু কন্ডিশনাল অফার লেটার বিশ্ববিদ্যালয়গুলো থেকে পেয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো বলছে ঠিক আছে, তোমার যদি নম্বর এত হয় তাহলে তুমি আমার এই সাবজেক্টে তুমি ঢুকতে পারবা। এবং বিশ্ববিদ্যালয়গুলো ক্ষেত্র বিশেষে অনেক বিশ্ববিদ্যালয় ভাইভা নিচ্ছে, মৌখিক পরীক্ষা নিচ্ছে, কিন্তু তারা মানে একটা কন্ডিশনাল অফার দিয়ে রাখছে, এবং রেজাল্ট বের হলে যদি দেখা যায় যে সেই রেজাল্ট ঠিক আছে তাহলে কিন্তু অটোমেটিক ভর্তি হয়ে যায়। এই ধরনের একটা সিস্টেম বাংলাদেশে চালু করতে হবে। রাষ্ট্র সরকার পড়ালেখা করাচ্ছে একটা বাচ্চাকে স্কুলে 10 বছর, তারপরে কলেজে 2 বছর, 12 বছর পড়ানোর পরে রাষ্ট্রের আর একটা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো সে পড়ালেখার একের বিন্দুমাত্র দাম দেয় না। আচ্ছা, দিল না, ভর্তি পরীক্ষার দরকার, মানলাম, আমি এটাকে আমি প্র্যাকটিক্যালি নিলাম আমাদের দেশের বাস্তবতা। মাঝখানে আওয়ামী লীগ সরকার একটা খুব চমৎকার জিনিস শুরু করেছিল, যে গুচ্ছ ভর্তি পরীক্ষা, মানে সবগুলো বিশ্ববিদ্যালয়কে তারা চেষ্টা করছিল যে একসাথে একটা ভর্তি পরীক্ষা হবে। মুশকিলটা হচ্ছে কি, সেই ইচ্ছা চালু করা যায় না, কারণ হচ্ছে ওই যে স্বার্থের টানাপোড়েন আছে, দ্বন্দ্ব আছে, অনেকগুলো কাহিনী আছে। একইভাবে আওয়ামী লীগের যেরকম মোহাম্মদ জাফর ইকবাল স্যারের মতো লোক আছেন যারা গুচ্ছ পরীক্ষা নিয়ে চিৎকার চেঁচামেচি করেছেন, আবার সেইখানে ভিসি কি একটা ভিসি ছিল না, যেটার জন্য মোহাম্মদ জাফর ইকবালে কি বলা যায় সদগা দিয়ে দিল আওয়ামী লীগ। যাই হোক, ওই ভিসির নাম এগুলো গুরুত্বপূর্ণ নাম না, যাই হোক, এই ধরনের গুচ্ছ পরীক্ষার চেষ্টা করা হচ্ছিল। এখন মাঝখানে হয়েছে কি, দেশ স্বাধীন হয়েছে তো আবার নতুন করে দেশ স্বাধীন হয়ে সবই স্বাধীন হয়েছে। ইভেন যে বিশ্ববিদ্যালয়গুলা এই গুচ্ছ পরীক্ষার ভিতরে ছিল, আমি শুনলাম যে তারাও অনেকে বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয় কোনোটাই গুচ্ছর মধ্যে নয়, তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি জানি না খুলনা বিশ্ববিদ্যালয়, হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে নেবে। এখন আমরা যারা মিডল ক্লাসের বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করাই, মিডল ক্লাসের লোকজন একটা লোককে তার ছেলে বা মেয়েকে নিয়ে, ছেলে হলে যাই হোক, মেয়েকে নিয়ে আজকে সিলেটে যেতে হবে, কালকে খুলনা যেতে হবে, পরশু চট্টগ্রামে যেতে হবে, এবং এইটা একটা মানে কি বলা যায় অমানবিক দুর্দশার মধ্যে দিয়ে যেতে হবে। থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বাথরুমের জায়গা নাই, গভীর রাতে ট্রেনে যাচ্ছে, ট্রেন মিস হচ্ছে, ট্রেন ডিলে হচ্ছে, বাস উল্টে পড়ে যাচ্ছে, এবং সারা বাংলাদেশেই বাচ্চাগুলোরে ছোটাছুটি করানো হচ্ছে। কি কারণে? বিশ্ববিদ্যালয়গুলো ভাবে আমাকেই বেস্ট স্টুডেন্টটা বেছে নিতে হবে, এবং সেই যার কারণে আমি অন্য কারো ভর্তি পরীক্ষার সাথে নাই। কি বেস্ট স্টুডেন্ট বেছে নেয় সেটা তো আমি একটু আগে হান্নান মাসুদের উদাহরণ দিয়ে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির একটা ডিপার্টমেন্টে পড়ে আর কি। তো সুতরাং এই জিনিসগুলোকে যদি মিলন সাহেব যদি আসলে ছাত্রছাত্রীদের কল্যাণ করতে চান, তাহলে এই বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করা দরকার। এই জিনিসগুলো খুবই জরুরি। নাম্বার 2 হচ্ছে, ইভেন আমার কাছে মনে হচ্ছে যে এত লোকজনকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর প্রয়োজন আছে কিনা এটা সরকারের এখন দেখানোর প্রয়োজন আছে। কারণ বিশ্ববিদ্যালয়ে আসলে পড়তে যায় না, বিশ্ববিদ্যালয়ে যায় বিসিএস এর কোচিং করতে। এটা আমিও জানি, আপনি জানেন, এই এক বিসিএস এর ধাক্কায় ভাই সরকার ফালায় দিছে ওরা 2 বছর আগে, তাই না? সো বিসিএস ইজ ইম্পর্টেন্ট। তাই যদি হয় এইচএসসি পরীক্ষার পরে বিসিএস নিয়ে নেন, মানে এটা আমি জানি অনেকে এখন বলবেন যে তুই তো আরেক পণ্ডিত দিয়ে শুরু করেছিস। দাঁড়ান, আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলি। যেমন ধরেন এইচএসসির পরে সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনী, সবগুলাতে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে লোক নিয়ে নেয় ওরা। এর মানে কি এই অফিসাররা কি এইচএসসি পাস থাকে? তা কিন্তু না। তাদেরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর নির্দিষ্ট ট্রেনিং হয়, সেনাবাহিনী ট্রেনিং হয় বিএমএতে, এবং ওই সময়টাতে তারা সেখানে সামরিক বিদ্যার উপরে গ্র্যাজুয়েশনটা করেন। বাইরের আমি এখন জানি না, আগে জানতাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে বিএমএর অ্যাফিলিয়েশন আছে, সেখান থেকে একটা গ্র্যাজুয়েশন নেন। বাট এইচএসসির পরে তাদেরকে নিয়ে গিয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়, সেই দিকে গ্র্যাজুয়েশন করা হয়, কারণ তাদের জীবনে, তাদের চাকরি জীবনে সেটাই প্রয়োজন। একই ক্ষেত্রে আমাদের সরকারি অন্যান্য চাকরিগুলোতে এটা করা উচিত, করা দরকার। এই মুহূর্তে করার দরকার হলে কি হবে, ধরেন আপনি এইচএসসির পরে বিসিএস দিয়ে দিলেন, বিসিএসে যারা অ্যাডমিন ক্যাডার পেল তাদেরকে আপনি 3 বছর 4 বছর সেটা
পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায়, আপনি তাদেরকে পাবলিক অ্যাডমিনের উপরে বা প্রশাসন চালানোর উপরে একটা ফুল অনার্স কোর্স করেন। যারা ট্যাক্স পাবে, ধরেন এনবিআরে যাবে, যারা ধরেন কাস্টমস পাবে, তাদেরকে আপনি অর্থনীতি ডিপার্টমেন্টের আন্ডারে, তাদের অনুষদের আন্ডারে একটা সাবজেক্ট খুলে দেন। সেই সাবজেক্টের উপরে তারা কর ম্যানেজমেন্ট করা বা কাস্টমস, ভ্যাট, এক্সাইজ, বাকি যে জিনিসগুলো আছে এইগুলোর উপরে তারা 3 বছর 4 বছর অনার্স পড়ুক এবং মাস্টার্স করুক এবং তারপরে তারা চাকরিতে যোগ দিক। তাহলে হচ্ছেটা কি, বাকিরা যারা এটা সুযোগটা পেল না, হয়তো 2-3 বছর দেন, 2-3 বার সুযোগ দেন একটা লোককে, তারপরে কিন্তু সে যে সাবজেক্ট পাবো এটাতে মনোযোগ দিবে এবং এর অধিকাংশই তখন এইসব মাইন্ড করে নেবে। অনেক ভুয়া সাবজেক্ট আছে, সেই ভুয়া সাবজেক্টগুলোতে পড়তে যাবে না। পালি একটা সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই পালি সাবজেক্টটা যে পড়ে যারা পড়েন, এরা এটা ব্যবহারিক প্রয়োগটা কোথায় করেন আমি জানি না, এরা কিন্তু তা করেন না। তাহলে তারা কেন করেন, যে পালি পড়েও বিসিএস দেওয়া যায়। তো যদি বিসিএসটা ওনারা আগে দিয়ে দিতে পারতেন, চাকরি হয়ে যেত। তাহলে এই পালি ডিপার্টমেন্ট টাইপের আরও যে অসংখ্য ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে, এই যে বললাম হান্নান মাসুদের ডিপার্টমেন্ট, এটার নামই আমি আগে আসলে জানতাম না, আমি মূর্খ মানুষ। কিন্তু আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট ছিল বলে আমার মনে পড়ে না, একটাই ছিল ইংরেজি ডিপার্টমেন্ট এবং খুব ভাব চক্কর ছিল ওদের। যাই হোক, তাহলে হতো কি, বিশ্ববিদ্যালয়ে যে যাওয়ার যে বা গ্র্যাজুয়েট হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এর মূল কারণটা হচ্ছে বিসিএস। এবং বিসিএস দিয়ে দিয়ে যদি আপনি এদেরকে, ধরুন যারা পুলিশে পেল, যারা ধরেন পররাষ্ট্র পেলো আইআরে যাবে, যারা পুলিশ পেলো ক্রিমিনোলজির যে সাবজেক্টগুলো আছে তাদেরকে এখানে ভর্তি করে দেন, তারা এটা পাশ করুক এবং বাকি যারা আছেন তারা তখন এই ধান্দা বাদ দিয়ে দিবে। এবং তারা যাদের গ্র্যাজুয়েট হওয়ার মতো আর্থিক সামর্থ্য আছে বা অন্যান্য পরিকল্পনা আছে, শখ আহ্লাদ আছে, তারা করে, বাকিরা কিন্তু টেকনোলজিতে চলে যেতে পারে। আমাদের অনেকগুলো টেকনোলজিক্যাল ইনস্টিটিউট তৈরি করা দরকার এবং সেগুলোতে এদেরকে আমরা তখন স্থান দিতে পারবো। এতে হচ্ছে যে উচ্চশিক্ষার যে বিপুল ব্যয়ভার এবং এই যে বিপুল অপচয়, সেটা বন্ধ করা যায়। আমি মিলন সাহেবকে অনুরোধ করবো যে, আমি বলছি না যে এই প্রস্তাবটা আপনারা মানবেন, আমি জানি কমেন্টে অনেক লোকজন অলরেডি রেডি হয়ে গেছেন গালাগালি করার জন্য। আই লাভ দ্যাট, গালাগালি করেন, কিন্তু এই বিকল্পগুলো নিয়ে চিন্তা করেন এবং মানুষের, আমাদের এই প্রজন্মের এই বাচ্চাগুলোর, এই স্টুডেন্টদের কিভাবে সুযোগ সুবিধা তৈরি করা যায়, কমফোর্ট দেওয়া যায়, লেখাপড়ার মান উন্নত করে, নকল আর হবে না, এটার সাথে আমি আপনার সাথে একমত। কিন্তু বাকি জিনিসগুলো কিভাবে সুবিধা করে দেওয়া সেটা নিয়ে আমার মনে সিরিয়াসলি ভাবেন। আল্লাহর ওয়াস্তে এই গোয়ার তুমি বাদ দেন, এই ভর বর্ষায়, এই ভর বন্যায় এদের উপরে আপনাদের হেডমটার দেখেন না। ভালো থাকেন, কথা হবে দর্শক কালকে অন্য কোনো বিষয় নিয়ে।